বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের সমবর্তন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এর আগে ব্যতিচার এবং অপবর্তন বিষয়ে আলোচনা করেছি। আমরা অপবর্তন এবং ব্যতিচার বিষয়ে আলোচনা করার পরে আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি না যে আলো কি ধরনের তরঙ্গ, অর্থাৎ আর তরঙ্গ না লম্বিক তরঙ্গ। আমরা জানি তরঙ্গ দুই ধরনের, একটা হলো আর তরঙ্গ আর একটা হলো লম্বিক তরঙ্গ। তো আলো লম্বিক প্রকৃতির না আর প্রকৃতির, এটা আমরা যে পদ্ধতিতে বুঝতে পারবো সেটা হলো আলোর সমবর্তন। তো প্রথমে আসা যাক সমবর্তন জিনিসটা কি। আমরা এই সমবর্তনের সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে বিভিন্ন তলে কম্পিত আলোক তরঙ্গকে একটি মাত্র তলে কম্পিত করার পদ্ধতি হলো আলোর সমবর্তন। অর্থাৎ আলো বিভিন্ন তলে কম্পিত হতে পারে, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এই তলে আলো কম্পিত হতে পারে। এখন আমরা বলতেছি যে এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড বিভিন্ন তলে আলো কম্পিত হতে পারে। উৎস থেকে আলো সব দিকে ছড়িয়ে পড়ে আর বিভিন্ন তলে কম্পিত হতে থাকে, কিন্তু এই সমস্ত বিভিন্ন তলে কম্পিত আলোটাকে একটা মাত্র তলে কম্পিত করার পদ্ধতিটাই হলো আলোর সমবর্তন। সহজভাবে আমরা এভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, যদি পরীক্ষায় প্রশ্ন আসে আলোর সমবর্তন কি বা সমবর্তন কি, তাহলে বা পোলারাইজেশন কি, তাহলে আমরা এই উত্তরটা এভাবে লিখতে পারি যে বিভিন্ন তলে কম্পিত আলোক তরঙ্গকে একটি মাত্র তলে কম্পিত করার পদ্ধতি হলো আলোর সমবর্তন। আমি এটা লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পারবা। তো বিভিন্ন তলে কিভাবে কম্পিত হচ্ছে, এক্স তলে, ওয়াই তলে, জেড তলে, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড তলে আলো যদি কম্পিত হয়, এর মধ্যে শুধুমাত্র যদি আমরা এক্স ওয়াই তলে আলোকে কম্পিত করি, অথবা ওয়াই জেড তলে কম্পিত করি, অথবা এক্স জেড তলে কম্পিত করি, তাহলে সেটা হলো সমবর্তিত আলো। আমরা ছবির মাধ্যমে জিনিসটা একটু সুন্দর করে বুঝি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ছবির সাহায্যে আলো সমবর্তনটা সহজভাবে বুঝতে পারবো। প্রথমে আমরা যে এই ছবিটা দেখতেছি, এই ছবিটার মধ্যে আমরা দেখতেছি একটা তরঙ্গ। এই তরঙ্গটা কি হচ্ছে, একটা দরজার ভিতর দিয়ে প্রবেশ করতেছে। তো এটা একটা আর তরঙ্গ, ধরে নিলাম এটা এক্স ওয়াই তলে কম্পিত একটা তরঙ্গ, আর দরজাটা ঠিক এক্স ওয়াই বরাবর আছে, তাহলে এই তরঙ্গটা এই দরজার ভিতর দিয়ে প্রবেশ করে বের হয়ে আসতে পারবে। আবার এই দরজাটা যদি এক্স ওয়াই তলে না থাকে, মনে করো এক্স জেড বা ওয়াই জেড তলে থাকে, আর তরঙ্গ যদি এক্স ওয়াই তলে কম্পিত হয়, তাহলে দেখা যায় যে আসলে এই তরঙ্গটা এটার ভিতর দিয়ে প্রবেশ করতে পারবে না, ঢুকবে না। হ্যাঁ, আমাদের এরকম ঘরের মধ্যেও যদি এরকম দরজা থাকে, আমরা যদি রশ্মিটাকে ঠিক উপর নিচে কম্পিত করি, একটা রশ্মি দরজা বরাবর, তো দেখা যায় রশ্মিটা দরজা থেকে বের করা যাবে। আবার যদি আমরা পাশাপাশি কম্পিত করি দরজার ভিতর ভিতর এবং বাহিরের মধ্যে, তাহলে ওই রশ্মি আর কম্পিত হবে না। তার মানে এখানে আমরা আর তরঙ্গ পাচ্ছি না। তাহলে দেখো, এইখানে আমরা যদি দেখা যাচ্ছে যে এক্স ওয়াই তলে কম্পিত এবং এক্স জেড তলে কম্পিত যদি দুটি তরঙ্গ থাকে, হ্যাঁ, এটা হলো আলোক তরঙ্গ, এক্স ওয়াই এবং এক্স জেড বিভিন্ন তলে কম্পিত আলো এটা। আর এখানে আমরা যদি একটা দরজা রাখছি, সেই দরজাটা যে তল বরাবর আছে সেই তল বরাবর, এই যে দেখো উপর নিচে একটা আলো কম্পিত হচ্ছে, আর এই পাশে ওয়াই জেড তল বরাবর, এই ওয়াই জেড তল বরাবর আরেকটা কম্পিত হচ্ছে। তাহলে আমরা দেখলাম এই উপর নিচে এক্স ওয়াই তলের কম্পিত আলোটা এখানে আর প্রবেশ করতে পারলো না। এই এটার ভিতর দিয়ে শুধুমাত্র ওয়াই জেড তলের আলোটা বের হয়ে আসলো। বাকি আলোগুলো এই পাশে, বাকি কম্পিত আলোগুলো এই পাশে আটকা পড়ে গেল। অর্থাৎ এই আলোটার নাম হলো এখন সমবর্তিত আলো। আর এই আলো, এখানে যে আলোটা আসছে সেই আলোটা এখানে আসছে, এই আলোটা হলো সমবর্তিত আলো, বাকিগুলো এই পাশে আটকা পড়ে গেছে। এটা হলো অসমবর্তিত আলো আর এটা হলো সমবর্তিত আলো। তাহলে দেখো, এটা আর তরঙ্গের ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারতেছি যে আলোর সমবর্তন হচ্ছে।
কিন্তু এটা যদি লম্বিক তরঙ্গ হতো, যেমন শব্দ তরঙ্গ, লম্বিক তরঙ্গটা কি একটা সংকোচন আর একটা প্রসারণ নিয়ে অগ্রসর হয়। অর্থাৎ এটার উপর নিচে কম বেশি নেই, সব সমান, শুধু সংকুচিত এবং প্রসারিত হবে। তাহলে যেভাবেই তার একটা এক্স ওয়াই তলে কম্পিত হোক আর ওয়াই জেড তলে কম্পিত হোক, আর যেভাবেই কম্পিত হোক না কেন, তার শুধু সংকোচন প্রসারণ আছে, আর দরজার ভিতর যদি সে প্রবেশ করতে, সংকোচন প্রসারণ সহজে বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা অসমবর্তিত হলে এটাও অসমবর্তিত, এটাকে সমবর্তন করার কোনো দরকার হয় না, অর্থাৎ পোল সৃষ্টি করার দরকার হয় না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পোলারাইজেশন অর্থাৎ আলোর সমবর্তন বলতে যে জিনিসটা বোঝাতে চাইলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ বিভিন্ন তলে কম্পিত আলোটা একটি মাত্র তলে কম্পিত করার পদ্ধতিটাই হলো আলোর সমবর্তন। অর্থাৎ এখানে বিভিন্ন তলে আলো কম্পিত হয়েছে, আমরা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে এটা একটা মাত্র তলে কম্পিত করব, সেই পদ্ধতিটাই হলো আলোর সমবর্তন। এটা শুধুমাত্র দেখো আর তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, লম্বিক তরঙ্গের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না। তাহলে আলো যেহেতু একটা আর তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য থেকে আমরা দেখেছি, তাহলে আলোর সমবর্তন হয়। কিন্তু শব্দ তরঙ্গ, তারপরে স্প্রিং এর তরঙ্গ, এই সমস্ত তরঙ্গ হলো কি তরঙ্গ? এই সমস্ত তরঙ্গ হলো লম্বিক তরঙ্গ। এই তরঙ্গের কোনো সমবর্তন হয় না, আর তরঙ্গেরই শুধুমাত্র আহ, সমবর্তন হয়। অর্থাৎ আলো আর তরঙ্গ, এজন্য আলোর সমবর্তন হয়। তাহলে এই প্রশ্নটা এর আগে আসতেও পারে যে শব্দ তরঙ্গের সমবর্তন হয় না, কিন্তু আলোর সমবর্তন হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা এভাবে ব্যাখ্যা করে দিতে পারবো। তাহলে আমরা এখন শিখলাম সমবর্তন কি, আর সমবর্তনটা আসলে কিভাবে হলো, এটা আমরা কিছুটা ধারণা পেলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা সমবর্তিত এবং অসমবর্তিত আলোক রশ্মিকে কিভাবে লেখা যায়। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে আমরা চিত্রের মধ্যে দেখতেছি যে এই আলোটা হল এটা হলো আলোক রশ্মি। আলোক রশ্মিকে আমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে আঁকাই। এখন অসমবর্তিত আলোগুলো, অর্থাৎ আমরা একটা লাইট থেকে আলো জ্বালাইলাম, এই আলোটা অবশ্যই অসমবর্তিত আলো, কারণ এই আলোটা সব দিকে ছড়িয়ে পড়বে, কোনো স্থানের মধ্যে সব দিকে ছড়িয়ে পড়বে। সূর্য থেকে আলো আসতেছে, সব দিকে আলো কম্পিত হচ্ছে, এক্স তলে, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, সব তলে কম্পিত হচ্ছে। অর্থাৎ এই আলোটা হলো অসমবর্তিত আলো, এই কারণে যে আলোটা উপর নিচে কম্পিত হচ্ছে, আবার ভিতরের দিকে, মনে করো এই ভিতর থেকে উপরে কম্পিত হচ্ছে। তাহলে এটা দুইটা তলে কম্পিত হচ্ছে, একটা হলো উপর নিচে, আর একটা হলো সোজা একেবারে ভিতরে এবং বাহিরে। এই এখানে দেখো ভিতরে বাহিরে আছে, উপরে নিচে আছে, ডাইনে বামে আছে, এখানেও ভিতরে বাহিরে উপরে নিচে বিভিন্ন তলে আলো কম্পিত হচ্ছে। এই সমস্ত আলোগুলো হলো অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো এভাবে প্রকাশ করা হয়, আর সমবর্তিত আলোকে এভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ এখানে শুধুমাত্র ভিতরে এবং বাহিরে, এখানে শুধু উপরে নিচে ডানে বামে, এগুলো সব সমবর্তিত আলো। অর্থাৎ একটা মাত্রই তলে কম্পিত আছে, একটা মাত্রই তলে কম্পিত আছে, হয় ভিতরে বাহিরে আছে, না হয় উপরে নিচে আছে। এই অর্থাৎ এক্স ওয়াই তলে, ওয়াই জেড তলে, অথবা জেড এক্স তলে, যে কোনো একটা তলে এগুলো কম্পিত আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে সমবর্তিত আলো কিরকম আর অসমবর্তিত আলো কিরকম। তো আমরা এখন দেখব যে আলোর কিভাবে সমবর্তন ঘটানো যায়। বাস্তবে একটা পরীক্ষার মাধ্যমে আমরা দেখব যেটাকে বলে টুরম্যালিন কেলাসের মাধ্যমে পরীক্ষা। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা টুরম্যালিন কেলাসের দ্বারা আলোর সমবর্তনের পরীক্ষাটা করব। টুরম্যালিন কেলাস কি? টুরম্যালিন কেলাস হলো অনেকগুলো ধাতুর অক্সাইডের সংমিশ্রণে তৈরি। এইটা হলো একটা টুরম্যালিন কেলাস। এই টুরম্যালিন কেলাস যেটা ক্রিস্টাল, এটা দেখতে অনেকটা স্বচ্ছ এবং সবুজাভ। এবি এর প্রস্থচ্ছেদের সরলাক্ষ, অর্থাৎ সবচেয়ে বড় অক্ষ। আচ্ছা, এই টুরম্যালিন কেলাসটাকে আমরা ফিল্টার হিসেবে ব্যবহার করব। অর্থাৎ এর আগে আমরা যেমন একটা দরজার মধ্যে দিয়ে অসমবর্তিত আলো প্রবেশ করালাম, এখানে আমরা এটা হলো অসমবর্তিত আলো, কারণ উপরে নিচে কম্পিত হচ্ছে আর ভিতরে বাইরে কম্পিত হচ্ছে, অসমবর্তিত আলো। এই অসমবর্তিত আলো যখন টুরম্যালিন কেলাসের ভিতর দিয়ে যাবে, এই টুরম্যালিন কেলাসের বৃহৎ অক্ষ দিয়ে শুধুমাত্র একটা আলো পাস হতে পারে, বৃহৎ অক্ষ দিয়ে, এবি অক্ষ দিয়ে। তো এবি অক্ষ বরাবর যে আলোগুলো কম্পিত হবে, যে তরঙ্গগুলো, সেগুলো
এবি অক্ষ দিয়ে বের হয়ে এ পাশে চলে আসবে, সমবর্তিত হবে। আর বাকি বিভিন্ন অক্ষে যে কম্পিত, এই যে ডটের চিহ্ন দিয়ে যেটা উপরে নিচে কম্পিত হচ্ছে, এগুলো আর অন্য কোনো অক্ষ দিয়ে এটা বের হতে পারবে না, এগুলো আটকা পড়ে যাবে। অর্থাৎ এটা হলো অসমবর্তিত আলো। এই টুরমেলিন কেলাসের বাহিরে এরপরে যেটা পেলাম আমরা, এটা হলো সমবর্তিত আলো। আচ্ছা, আমরা টুরমেলিন কেলাসটা রাখলাম, ক্রিস্টালটা রাখার পরে যে আমরা সমবর্তিত আলো পেলাম, এটা আমরা নিশ্চিত হওয়ার জন্য একটা পরীক্ষা করতে পারি। এজন্য আমরা আরেকটা টুরমেলিন কেলাস অর্থাৎ টুরমেলিন ক্রিস্টাল ব্যবহার করতে পারি। এই প্রথম টুরমেলিন ক্রিস্টালটাকে আমরা বলতেছি পোলারাইজার, এটার দ্বারা সমবর্তিত হচ্ছে। আর পরে আরেকটা আমরা টুরমেলিন ক্রিস্টাল রাখলাম, যে টুরমেলিন ক্রিস্টালটাকে আমরা বলতেছি অ্যানালাইজার, এটা অ্যানালাইজ করবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা প্রথমে অসমবর্তিত আলো রাখলাম, যেটা উপরে নিচে কম্পিত হচ্ছে, ভিতরে বাইরে কম্পিত হচ্ছে, অর্থাৎ আর তরঙ্গটা এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড বিভিন্ন তলে কম্পিত হচ্ছে। তাহলে এখান থেকে আলোটা শুধু এখানে কোন অক্ষ বরাবর, অর্থাৎ বৃহৎ অক্ষ বরাবর, এবি যেটা লিখছিলাম এবি অক্ষ বরাবর এখানে প্রবেশ করবে, আর বাকিগুলো আটকা পড়ে যাবে। এটা আলোক পাস করে এই কেলাসটা, অর্থাৎ তার নির্দিষ্ট একটা অক্ষ বরাবর, বৃহৎ অক্ষ বরাবর আলো পাস করতে পারবে, বাকিগুলোতে করবে না। তো আলো এখানে আসলো, এটা সমবর্তিত হয়ে আসলো, কারণ এবি অক্ষ বরাবর যে সমস্ত তরঙ্গ কম্পিত হয়েছে সেটাই আসছে। এখন এটার পরে আমরা আরেকটা টুরমেলিন কেলাস রাখলাম, ক্রিস্টাল রাখলাম, যেটাও এবি অক্ষ বরাবর যদি কম্পিত হয় এই আলোটা, তাহলে এটা আমরা এখানে সম্পূর্ণ এটার তীব্রতা, আলোর এটার তীব্রতা সমান পাবো। প্রিয় শিক্ষার্থী, মজার বিষয় হলো, আমরা যদি এখানে টুরমেলিন কেলাসটাকে আরেকটা আঁকাই এখানে, অর্থাৎ অসমবর্তিত আলো, যদি অসমবর্তিত আলো এখানে নিয়ে এসে এটার ভেতর দিয়ে আসলো, এখানে এটা সমবর্তিত হলো। এবার যদি আমরা টুরমেলিন কেলাসটাকে আমরা এই পোলারাইজার, অর্থাৎ পোলারাইজার যেটা সমবর্তক, আর এটা হলো অ্যানালাইজার, যেটা দিয়ে আমরা দেখবো যে আসলে এটা সমবর্তিত আলো কিনা, অর্থাৎ এই বিশ্লেষকটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে ঘুরিয়ে দেব পোলারাইজারের সাথে কোণ করে। অ্যানালাইজারটা এখন, আগে পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্যে, প্রথম অবস্থায় পোলারাইজার অ্যানালাইজারের মধ্যে কৌণিক পার্থক্য হচ্ছে 0। এখন আমরা পোলারাইজার এবং অ্যানালাইজারের কৌণিক পার্থক্য সৃষ্টি করে দিলাম, ধরে নিলাম 60 ডিগ্রি কোণে বা 30 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিয়েছি। তাহলে এখানে যে আলোর তীব্রতা পাবো সমবর্তিত আলোটার, এখানে তার থেকে আমরা একটু কম তীব্র আলো দেখতে পাবো, অর্থাৎ তীব্রতা এখানে হ্রাস পাবে, অর্থাৎ এখানে বেশি উজ্জ্বল হবে, এখানে কম উজ্জ্বল হবে, কারণ এই আলোটা শুধুমাত্র এই বরাবর তলে কম্পিত হবে। তাহলে এই কেলাসের যতটুকু অংশে এটা কম্পিত হয়ে এপাশে আসতে পারবে অতটুকু আসবে, বাকিটা আটকা পড়ে যাবে। আরেকটা বিষয় আমরা দেখব, যখন এই কেলাসটাকে অর্থাৎ ক্রিস্টালটাকে সম্পূর্ণ 90 ডিগ্রিতে ঘুরিয়ে দেব, অর্থাৎ টুরমেলিন কেলাসটাকে, অর্থাৎ এটা হলো অ্যানালাইজার, বিশ্লেষকটাকে যে পোলারাইজারের সাথে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই, তাহলে এখানে যে আলো সমবর্তিত আলোটা ছিল সেটা উপরে নিচে কম্পিত হচ্ছিল এই তলে। এখন এই তলে কম্পিত হলে এই বৃহৎ অক্ষ দিয়ে এটা আর বের হতে পারবে না, ফলে এখানে কোনো আলো পাওয়া যাবে না, এখানে আলোর তীব্রতা কি হবে, শূন্য হবে। আর এখানে আলো তীব্রতা তো ফিক্সড থাকবে, ফিক্সড মানের, আর এখানে হবে শূন্য। যদি এরকম পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এই আলোটা অবশ্যই সমবর্তিত হয়েছে, এটা সমবর্তিত আলো, কারণ এটা সমবর্তিত হওয়ার কারণে অ্যানালাইজারটার মাধ্যমে এর আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধি হচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম টুরমেলিন কেলাসের মাধ্যমে আলোর সমবর্তন। তাহলে যদি পরীক্ষায় এরকম আসে যে টুরমেলিন কেলাসের মাধ্যমে আলোর সমবর্তনটা ব্যাখ্যা করো, তাহলে আমরা অবশ্যই এই ব্যাখ্যাটা করতে পারবো। অথবা পরীক্ষার মাধ্যমে কিভাবে পোলারিত এবং অপোলারিত আলো ব্যাখ্যা করা যায় দেখাও বা ব্যাখ্যা করো, তাহলে আমরা এই পদ্ধতিটা ব্যাখ্যা করে দেব, খুব সহজে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব মেলাসের সূত্র। ডিয়ার স্টুডেন্ট, ইচেনি লুইস মেলাস 1809 সালে একটা সূত্র দিয়েছে সমবর্তনের উপরে। তার সূত্র মতে মেলাস বলেন যে I ইকুয়াল টু I নট কস স্কোয়ার
থেটা। অর্থাৎ এই টুরমেলিন ক্যালাসের এই পরীক্ষাটার দ্বারাই ইচেনি লুইস মেলাসের পরীক্ষার, অর্থাৎ এটা মেলাসের সূত্র নামে পরিচিত। উনি বলতেছেন যে এইখানে যে আলোটা আসলো সেই আলোটার নাম হলো আই0, অর্থাৎ এই আলোটা ধ্রুব, সবসময় একটা সমবর্তিত আলো। আর এই যে আমরা অ্যানালাইজারের পরে অর্থাৎ বিশ্লেষকের পরে যে আলোটা পাচ্ছি সেই আলোটাকে যদি আমরা আই ধরি, অর্থাৎ এই আইয়ের মানটা হলো I0 ইন্টু কস স্কোয়ার থেটা। তাহলে এই সূত্রটাকে এইভাবে উনি বলছেন যে সমবর্তিত আলোক বিশ্লেষকের মধ্য দিয়ে গমনের ফলে এর তীব্রতা সমবর্তক ও বিশ্লেষকের নিঃসরণ তলের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই সমবর্তিত আলো বিশ্লেষকের মধ্যে, সমবর্তিত আলো যখন এই বিশ্লেষকের মধ্য দিয়ে আসলো, এই সমবর্তিত বিশ্লেষকের মধ্যে এটার মান হবে কেমন, যে পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্যবর্তী কোণ, এই যে পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্যবর্তী কোণ, এখানে কোণ থিটা ইকুয়াল টু 0, এখানে থিটা ইকুয়াল টু সামথিং, এখানে থিটা ইকুয়াল টু 90। বলছে যে সমবর্তনের ফলে অ্যানালাইজারের প্রাপ্য আলো, এই আলোটা কেমন হবে, পোলারাইজার এবং অ্যানালাইজার অর্থাৎ সমবর্তক এবং বিশ্লেষকের মধ্যবর্তী কোণের বর্গের সমানুপাতিক। অর্থাৎ উনি এভাবে বলছিলেন আই সমানুপাতিক কস স্কোয়ার থেটা। তাহলে সমানুপাতিক তুলে দিলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দেব, সেই সমানুপাতিক ধ্রুবকটা হলো ফিক্সড মান, সেটা হলো আই, অর্থাৎ মূল ইন্টেন্সিটি যেটা সমবর্তনের ফলে, কস স্কোয়ার থেটা। এটাই হলো মেলাসের সূত্র নামে পরিচিত। এই সূত্র থেকে আমরা দেখতে পাই যে যদি কোনো সমবর্তক এবং বিশ্লেষকের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে এবং বিশ্লেষকের পরে আলোর পরিমাণ, ইন্টেন্সিটির মান যদি জানা থাকে, তাহলে সমবর্তিত আলোর ইন্টেন্সিটি আমরা বের করতে পারবো। অর্থাৎ আই হলো বিশ্লেষকের পরবর্তী আলোর তীব্রতা, I0 হলো সমবর্তিত আলোর তীব্রতা অর্থাৎ মোট তীব্রতা, আর থেটা হলো সমবর্তক এবং বিশ্লেষকের মধ্যবর্তী কোণ। এই সূত্র দিয়ে আমরা দু একটা অঙ্ক থাকলে আমরা করে ফেলতে পারবো, ছোট ছোট অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি ব্রুস্টারের সূত্র। আমরা এবার ব্রুস্টারের সূত্রটা নিয়ে আলোচনা করতেছি যে ব্রুস্টার কি বলেছেন, যে স্যার ডেভিড ব্রুস্টার 1811 সালে সমবর্তন কোণ সম্পর্কে একটা সূত্র প্রদান করেন। এই সূত্রটা এরকম ভাবে বলেছেন যে সমবর্তন কোণের ট্যানজেন্ট সংখ্যাগতভাবে প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান। সমবর্তন কোণের ট্যানজেন্ট সংখ্যাগতভাবে প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান। অর্থাৎ আমরা এই কথাটা ভালো করে মনে রাখি, এর আগে আমরা যেমন টুরমেলিন ক্রিস্টালের মধ্যে সমবর্তন ঘটিয়েছি। আলো যে সমস্ত প্রতিসরাকের ভিতর দিয়ে যেতে পারে প্রত্যেকটার ভিতরেই সমবর্তন ঘটবে, যদি একটা নির্দিষ্ট কন্ডিশনে থাকে তাহলে সমবর্তন ঘটবে। আমরা ধরে নিলাম এবি একটা প্রতিসারক। এখন এই এবি প্রতিসারকের মধ্যে আলো বিভিন্ন ভাবে আসতে পারে। এবি ধরে নিলাম কাঁচ প্রতিসারক, এই কাঁচ একটা ঘন মাধ্যম, এদিক থেকে আলো আসতেছে, আলো এসে পড়লো ধরো এই আলোক রশ্মি পি ও আলোক রশ্মি, আপতন কোণ আই। এখন আপতন কোণ যদি আই হয়, আলো যদি কাঁচ স্বচ্ছ মাধ্যম হয়, তাহলে কিছু আলো কি হবে, প্রতিসরিত হয়ে চলে যাবে বেশিরভাগ। তাহলে এইটা অসমবর্তিত আলো আসলো, আর এই আপাতন কোণ আই কোণে পড়লো বা থেটা কোণে আপতিত হলো, আর প্রতিসরণ কোণকে আমরা ধরতেছি আর, প্রতিসরিত হয়ে গেল। তো এটাও সমবর্তিত আলো, এটাও অসমবর্তিত আলো, এটাও অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো এসে পড়লো আর অসমবর্তিত আলো প্রতিসরিত হলো। এই কথাটা বলা হয়নি। ব্রুস্টার বলছে সমবর্তন কোণের ট্যানজেন্ট
অর্থাৎ প্রতিসরকের মাধ্যমে, অর্থাৎ এবি প্রতিসরক যদি এটা হয় এবি, আমরা ভালো করে বোঝার চেষ্টা করি ডিয়ার স্টুডেন্ট, খুব সহজ জিনিস। এই এবি প্রতিসরকটা কাঁচ প্রতিসরক ধরলাম, এই কাঁচ প্রতিসরকের প্রতিসরাঙ্ক ধরলাম আমরা মিউ, এটা বা এটা যে কোনো প্রতিসরাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করে, এর আগে আমরা এটা শিখেছি। তাহলে এই এবি প্রতিসরকের উপরে আলো এসে পড়লো, কোন আলো? অসমবর্তিত আলো। এই চিহ্ন দিয়ে আমরা বলছি অসমবর্তিত আলো এসে পড়লো। কত কোণে পড়লো? ধরলাম থিটা পি কোণে। থিটা পি এমন একটা কোণ, যেই কোণে আলো এসে যদি পড়ে অর্থাৎ প্রতিসরকের উপরে, তাহলে এই আলোটা যদি সমবর্তিত হয়ে যায়, তাহলে এটাকেই বলা হচ্ছে সমবর্তন কোণ। এই থিটাটা কিন্তু সমবর্তন কোণ না, কারণ এখানে আলো অসমবর্তিত আলো এসে পড়েছে, অসমবর্তিত প্রতিসরিত হয়েছে। কিন্তু এখানে এসে আলো অসমবর্তিত আলো এসে পড়েছে, আর প্রতিসরিত হওয়ার সময় আলো সমবর্তিত হয়েছে। এই কোণটা হলো প্রতিসরণ কোণ। তাহলে এই কোণটার নাম হলো সমবর্তন কোণ। যেই কোণে আলো এসে কোনো প্রতিসরকের উপরে পড়লে, অর্থাৎ এটাও পরীক্ষা আসে যে সমবর্তন কোণ কি, তাহলে আমরা বলবো যেই কোণে কোনো অসমবর্তিত আলো কোনো প্রতিসরক তলের উপর এসে পড়লে আলো সমবর্তিত হয়, সেই কোণটার নামই হলো সমবর্তন কোণ। এখানে থেটাপিকে আমরা সমবর্তন কোণ বলতেছি। তো ব্রুস্টার কি বলছে? এই সমবর্তন কোণের ট্যানজেন্ট, অর্থাৎ সমবর্তন কোণের ট্যানজেন্ট অর্থাৎ ট্যান অফ থেটাপি, কি বলছে? ট্যান অফ থেটাপি ট্যানজেন্ট সংখ্যাগতভাবে প্রতিফলক মাধ্যমের, অর্থাৎ এই যে এটা আছে, এটা প্রতিসরক হলো, কিছু আলো আবার কি হবে? প্রতিফলিত হবে, অর্থাৎ আলোর যে অংশটা প্রতিসরিত হবে আর যে অংশটা অন্য তলে কম্পিত আলোটা প্রতিফলিত হবে, অর্থাৎ পি ও পথে আলো এসে আপাতিত হলো, আর ও কিউ পথে আলো প্রতিফলিত হলো, আর ও আর পথে আলো প্রতিসরিত হলো। এই যে ব্রুস্টারের সূত্র মতে বলতেছে যে সমবর্তন কোণের ট্যানজেন্ট অর্থাৎ এই থেটা পি, এটা কার সমান? সংখ্যাগতভাবে এই প্রতিফলক মাধ্যমে, যে প্রতিফলক, এখন এটা প্রতিফলকও বলতেছি কারণ এমন কোণে আলো এসে আপতিত হয়েছে, কিছু আলো প্রতিফলিত হয়েছে, এই প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান সংখ্যাগত, অর্থাৎ মিউ এর সমান। এটাই হলো ব্রুস্টারের সূত্র, ট্যান থেটা পি ইকুয়াল টু মিউ। এখানে থেটা পিটা হচ্ছে সমবর্তন কোণ, আর মিউ হচ্ছে এই প্রতিফলক বা প্রতিসরকের প্রতিসরাঙ্ক মিউ। আমরা জানি প্রতিফলকের প্রতিসরাঙ্ক, একটা কাচের প্রতিসরাঙ্ক ফিক্সড মিউ, পানির প্রতিসরাঙ্ক ফিক্সড মিউ। এই তাহলে আমরা এটা ব্রুস্টারের সূত্রটা আমরা এইভাবে বুঝতে পারলাম। এখন একটা জিনিস আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক যে সকল বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক যেইগুলো বিষয়ের উপর নির্ভর করে, পানি মাধ্যমে প্রতিসরাঙ্ক যে সমস্ত বিষয় নির্ভর করে, এই সমবর্তন কোণটা থিটাপিটাও সে সকল বিষয়ের উপরও নির্ভর করবে, অর্থাৎ থিটাপির মানটাও সেভাবে চেঞ্জ হবে, পানিতে একরকম হবে, বায়ুতে একরকম হবে। এই থিটাপির মানটা, অর্থাৎ প্রতিসরাঙ্ক যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করতেছে, থিটাপির মানটাও সেভাবে নির্ভর করবে। তাহলে আমরা এখন এখান থেকে একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারি, ডিয়ার স্টুডেন্ট তোমরা খেয়াল করো, আমরা জানি মিউ ইকুয়াল টু, আমরা প্রতিসরাঙ্কের ক্ষেত্রে আমরা জানি মিউ ইকুয়াল টু কি? সাইন আই ভাগ সাইন আর, এভাবে লিখি। এখানে আই এর পরিবর্তে কি লিখতেছি? থেটাপি, অর্থাৎ সাইন থেটাপি, আপাতন কোণের সাইন ভাগ প্রতিসরণ কোণের সাইন আর, এই যে প্রতিসরণ কোণের সাইন। তাহলে দেখো এখানে আমরা একটু আগে বলেছি এটা অসমবর্তিত আলো, এটা সমবর্তিত আলো, এটাও সমবর্তিত আলো। এই সমবর্তিত আলো প্রতিফলিত হয়ে পেয়েছি, এই সমবর্তিত আলো প্রতিসরিত হয়ে পেয়েছি। আচ্ছা, আমরা এখন স্নেলের সূত্র থেকে লিখতেছি মিউ ইকুয়াল টু সাইন আই ভাগ সাইন আর, আই এর জায়গায় থিটাপি লিখেছি। এই আবার আমরা এই ব্রুস্টারের সূত্র থেকে আমরা কি লিখতেছি যে টেন থেটা পি ইকুয়াল টু মিউ, তাহলে এটাও সমান মিউ, টেন থেটা পি ইকুয়াল টু মিউ। তাহলে আমরা লিখতে পারি টেন থেটা পি ইকুয়াল টু সাইন থেটা পি ডিভাইডেড বাই সাইন আর। এখান থেকে আমরা ট্যান থেটা পির পরিবর্তে লিখতে পারি
সাইন থেটা পি ডিভাইডেড বাই কস থেটা পি ইকুয়াল টু কি লিখতে পারি, সাইন থেটা পি ডিভাইডেড বাই সাইন আর। এখান থেকে ক্যালকুলেশন করলে সাইন থেটা পি কাটা, তাহলে কস থেটা পি ইকুয়াল টু লিখতেছি আমরা কস থেটা পি ইকুয়াল টু লিখতেছি সাইন আর। আচ্ছা, এখন কসকে আমরা সাইনের দ্বারা প্রকাশ করতে পারি, আবার কসকে সাইনের দ্বারা, সাইনকেও কসের দ্বারা প্রকাশ করতে পারি। এইখানে আমরা এটা যদি এভাবে লিখি, সাইন 90 মাইনাস থেটা পি, অর্থাৎ এই কসের জায়গায় 1 বিজোন 90 দিয়ে দিলাম, তাহলে 90 মাইনাস থেটা পি মানেই হলো কস থেটা পি ইকুয়াল টু সাইন আর। এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি উভয়পক্ষে বাদ দিই, তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখতেছি 90 মাইনাস থেটা পি। এখান থেকে আমরা এটা লিখতে পারি আর প্লাস থেটা পি ইকুয়াল টু 90। এটা আমাদের একটা সূত্র দাঁড়ালো। আমরা এই সূত্র দিয়ে কিছু অঙ্ক করতে পারবো। দেখো, এইটা হলো আর, আর এই কোণটা প্রতিফলিত কোণ, এটা হলো থেটা পি। তাহলে এই প্রতিফলিত কোণটা হলো থেটা পি, কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয় অবিলম্বের সাথে। তাহলে এটা যদি থেটা পি ধরি, এটাও থেটা পি। এখন আমরা এই সূত্র থেকে কি দেখলাম, আমরা সূত্র থেকে দেখলাম যে আর প্লাস থেটা পি, অর্থাৎ এই আর কোণ প্লাস থিটা পি কোণ সমান সমান 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে এই কোণটা, মোট কোণটা হলো 120 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। এখান থেকে এটা পুরোটাই 180 ডিগ্রি। এই থেটা পি আর এটা আর মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটাও হলো এই কোণটাও হলো 90 ডিগ্রি, অর্থাৎ কিউ ও আর এই কোণটা 90 ডিগ্রি। এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি যে প্রতিফলিত সমবর্তিত রশ্মি এবং প্রতিসরিত সমবর্তিত রশ্মি এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন আসে যে দেখাও যে প্রতিফলিত সমবর্তিত রশ্মি এবং প্রতিসরিত সমবর্তিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা এটা বের করতে পারবো। যদি আমরা আর ইকুয়াল থিটা পি, আর প্লাস থিটা পি ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে আমরা এটার দ্বারা এই সিদ্ধান্তটা নিতে পারতেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বুঝলাম ব্রুস্টারের সূত্র। তাহলে ব্রুস্টারের সূত্রটা প্রথমে আমরা কি শিখলাম, যে সমবর্তন কোণের ট্যানজেন্ট সংখ্যাগতভাবে প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান। আর আমরা সেই সূত্রটা লিখছি ট্যান থিটা পি ইকুয়াল টু মিউ। সেখান থেকে ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি আর প্লাস থিটা পি ইকুয়াল টু 90 ডিগ্রি। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারলা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হলো দ্বৈত প্রতিসরণ। দ্বৈত প্রতিসরণ জিনিসটা কি? দ্বৈত প্রতিসরণ হলো যে কোনো কেলাসের ভিতর দিয়ে যদি আলো প্রবেশ করে, আর প্রবেশ করার ফলে আলোক রশ্মি যদি দুটি প্রতিসরিত রশ্মিতে বিভক্ত হয়, তাহলে সেই প্রতিসরণকে দ্বৈত প্রতিসরণ বলা হয়। এরকম কিছু প্রতিসরক তল আছে, যে সমস্ত তলের ভিতর দিয়ে আলো যদি যায়, তাহলে আলোক রশ্মিটা প্রতিসরিত হওয়ার সময় দুইটা প্রতিসরিত হয়ে যাবে। যেমন এখানে দেখো, একটা আলোক রশ্মি, অসমবর্তিত আলোক রশ্মি, এখানে আসে প্রতিসরিত হওয়ার সময় দুইটা, এই পাশে একটা গেল আর এই পাশে একটা গেল। এই ধরনের প্রতিসরণকে দ্বৈত প্রতিসরণ বলা হয়। তো দ্বৈত প্রতিসরণের যে সমস্ত প্রতিসরক তলে এই ধরনের দ্বৈত প্রতিসরণ ঘটে, সেই ধরনের প্রতিসারককে দ্বৈত প্রতিসারক বলা হয়। এই দ্বৈত প্রতিসারকের উদাহরণ যেমন ক্যালসাইট, কোয়ার্টজ, এগুলো হলো দ্বৈত প্রতিসারক। আচ্ছা, এক্ষেত্রে কি হয়, দ্বৈত প্রতিসারকের মধ্যে দেখা যায় যে এই যে ধরে নিলাম আমরা ক্যালসাইট একটা দ্বৈত প্রতিসারক তল, এখানে অসমবর্তিত আলো এসে প্রবেশ করলো। যদি আলো অবিলম্ব বরাবর আসে প্রবেশ করে, ধরো এটা অবিলম্ব বরাবর আসে প্রবেশ করতেছে, একটা রশ্মি অবিলম্ব বরাবর আসলে অবিলম্ব সরাসরি প্রতিসরিত হয়ে যাবে। এই রশ্মিটা সরাসরি বরাবর প্রতিসরিত হয়ে গেছে, এখানে সমবর্তিত হয়ে প্রতিসরিত হয়েছে। আরেকটা রশ্মি যে প্রতিসরণের সূত্র মানে চলেনি, অর্থাৎ এটা প্রতিসরণের সূত্র মেনে চললো, অবিলম্ব বরাবর আসে আলো রশ্মি পড়লো, সরাসরি সোজা পথে চলে যায় অবিলম্ব বরাবর, সেটা হলো প্রতিসরণের নিয়ম অনুযায়ী গেল
যেটা প্রতিসরণের নিয়ম অনুযায়ী গেল সেটাকে আমরা বলতেছি অর্ডিনারি রে। এই জন্য এটাকে বলতেছি ও রে বলতেছি, অর্ডিনারি রে, সাধারণ রশ্মি। আর একটা রশ্মি এমন হলো যে দ্বৈত প্রতিসারকের উপরে এসে আপাতিত হলো, কিন্তু সে প্রতিসরণের সূত্র মানলো না, অর্থাৎ সেটা বেঁকে চলে গেল, অবিলম্ব থেকে দূরে চলে বের হয়ে গেল। সে কিন্তু সমবর্তিত হয়েছে, কিন্তু সে প্রতিসরণের সূত্র মানেনি। এই রশ্মিটাকে বলা হয় এক্সট্রা অর্ডিনারি রে, এটাকে আমরা ই রে বলতেছি। তাহলে এটা যদি পি কিউ আলোক রশ্মি এসে পড়লো, কিউ ও, এটা হলো আমাদের অর্ডিনারি রে, আর কিউ ই এটা হলো এক্সট্রা অর্ডিনারি রে। আমরা এই দ্বৈত প্রতিসারক এটা বুঝতে পারলাম। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমাদের এই সমবর্তনের আলোচনা মোটামুটি এখানেই শেষ। সমবর্তনের ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা আলোচনা করে ফেললাম। যে সমবর্তন কি? সমবর্তন হলো বিভিন্ন তলে কম্পিত আলোকে একটি তলে কম্পিত করার পদ্ধতি। সমবর্তিত কিভাবে করলাম? আমরা টুরম্যালিন কেলাসের মাধ্যমে সমবর্তিত করলাম। তারপরে আমরা মেলাসের সূত্রটা জানলাম। মেলাসের সূত্র কি? আই ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থেটা। এরপরে আমরা ব্রুস্টারের সূত্রটা শিখলাম। ব্রুস্টারের সূত্রটাতে কি বলা হয়েছে? যে ট্যান থেটা ইকুয়াল টু মিউ থেটা। এখানে থেটা বলতে হচ্ছে সমবর্তন কোণ, অর্থাৎ সমবর্তন কোণের ট্যানজেন্ট প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান। এরপরে আমরা দ্বৈত প্রতিসারক এই সম্বন্ধেও কিছুটা আলোচনা করলাম। তো মোটামুটি এখানে আলোচনা শেষ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই আলোচনাগুলো ভালো মতো খেয়াল করবা, আশা করি তোমরা বুঝতে পারবা। আমাদের অধ্যায় এখানে শেষ। আলোচনা মোটামুটি সব সমবর্তন, অপবর্তন, ব্যতিচার, এই তিনটা ইম্পর্টেন্ট টপিক, এই তিনটা ভালো মতো আলোচনা করা হয়েছে। বিগত লেকচারগুলো তোমরা মোটামুটি দেখলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই বিগত বছরে আসা অর্থাৎ সালের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবা। আশা করি এই অধ্যায়টা খুবই সহজ মনে হবে এবং সবগুলোই পারবা। তো তোমরা ভালো থেকো সবাই। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।